আজকে আমাদের পাঠ্য বিষয় লেন্স। এটি দশম শ্রেণীর আলোর যে চ্যাপ্টারটি আছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তার আগে আমি যেটা তোমাদের বুঝিয়েছিলাম দর্পণ সম্বন্ধে, দেখো সাধারণ দর্পণ কিন্তু তোমরা চোখে দেখেছো, বাড়িতে যে সমতল দর্পণ যেটা হয়, মানে বাড়ির যে আয়নাটা তোমরা বলো, যেটা তোমাদের বিভিন্ন কাজে মানে তোমরা বিভিন্ন সময় ব্যবহার করো, এটা সমতল দর্পণের উদাহরণ। আর দু ধরনের দর্পণ তোমাদের আমি বলেছিলাম, একটা ছিল হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এখানে আমি ওই দুটোর কিন্তু আমি তোমাকে উদাহরণ দেখানো, জাস্ট বিভিন্ন রকম ছবি দিয়েছিলাম, এবার একটা বাস্তব উদাহরণ তোমাদের দেব। এটি হলো অবতল দর্পণ, লেখা আছে উপরে এর কভারটা মিরর কনকেভ। আর এটি হচ্ছে উত্তল দর্পণ, যার লেখা আছে মিরর কনভেক্স, মানে হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এর ছবিতে, এদের দেখে তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এই যে ছবি, এটা তুমি লক্ষ্য করো, এর একটা ছবি তোমরা লক্ষ্য করছো আর এরটা লক্ষ্য করছো, ছবি দুটো দেখেই বুঝতে পারবে যে এ কিন্তু সাইজ অনেকটা কনকেভ মিরর বা আমাদের অবতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করে তার ক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু অনেক বড় হয়ে যায়। উত্তল দর্পণের প্রতিবিম্ব, দেখো এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক সরু, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে উত্তল দর্পণের প্রতিবিম্ব অনেক সরু হয়। আরেকটা জিনিস তোমাদের আমি দেখো, এটা হচ্ছে তোমাদের অবতল দর্পণের প্রতিবিম্ব বেশ সাইজে বড়, উত্তল দর্পণের প্রতিবিম্ব যে পেনের প্রতিবিম্বটা আসছে কতটা সরু, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আরেকটা জিনিস তোমরা বুঝতে পারবে, যেটা তোমাদের আমি বলেছিলাম উত্তল দর্পণ যে কারণে ব্যবহার করা হয়, তার কারণ উত্তল দর্পণ হচ্ছে অনেক সহজে আমরা অনেকটা জায়গা কভার করে। দেখো এখানে উত্তল দর্পণ আমার ঘরে যে উপরে যে ফ্যানটা আছে, ফ্যানের ছবিটাকে সম্পূর্ণভাবে কভার করছে, এমনকি মোবাইলের থেকে ছবিটাও পর্যন্ত চলে আসছে। এটা যদি আমি উত্তল দর্পণের ছেড়ে যদি অবতল দর্পণটার ক্ষেত্রে আসি, তারপর উপরের ক্যামেরার যে মোবাইলের ক্যামেরাটাকে পুরো ছড়িয়ে গেছে, স্পষ্টতই কিছু বোঝা যাচ্ছে না। কাছে যদি তুমি কোনো বস্তু আনো, সেটা প্রতিবিম্বটা অনেক বড় করে দিচ্ছে। এই জন্য যদি একটু আমরা একটা যদি কোনো একটা এলাকার ছোট জায়গার মধ্যে, যদি ছোট একটা জায়গার প্রতিবিম্বর মধ্যে যদি ওটা জায়গার যদি ছবি পেতে চাই, তাহলে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। উত্তল দর্পণ বস্তুকে ছোট করে দেবে, কিন্তু এই যে যেমন এখানে প্রতিবিম্বটা ছোট করে দিয়েছে, কিন্তু একটা ছোট জায়গার মধ্যে অনেকটা প্রতিবিম্ব দেখাবে। অবতল দর্পণ প্রতিবিম্বকে অনেক বড় করে, কিন্তু খুব কম অঞ্চলেরই ছবি বা প্রতিবিম্ব হচ্ছে দেখায়। এরপরে আমরা আসছি লেন্স। এখানে লেন্স আমরা পড়বো, এই বিষয়টির নামই হচ্ছে, এই চ্যাপ্টারটির নামই হচ্ছে লেন্স। লেন্সের আমরা এখানে আমার কাছে দু ধরনের লেন্স আছে। একটা হচ্ছে যেটা লেন্স ডবল কনকেভ, এই ডবল কনভেক্স, মানে দুদিক থেকে উত্তল। আরেকটি আছে ডবল কনকেভ, যেটা হচ্ছে দুই দিক থেকেই অবতল। এই লেন্স দুটো সম্বন্ধেও আমরা ভালো করে জানবো এই চিত্র অনুযায়ী। কিন্তু আগে আমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বো, চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারলে তখন আমাদের এই লেন্স দুটো সম্বন্ধে আমাদের আইডিয়া হবে। তাহলে আমরা আগে এই চ্যাপ্টারটা সম্বন্ধে চ্যাপ্টারে ঢুকি এবং ভালো করে ব্যাপারটাকে জানার চেষ্টা করি। যখন এটা জানা আমাদের কমপ্লিট হবে, তখন এই লেন্সটার ব্যবহার, এই লেন্সে কি সুবিধা হয়, এগুলো আমরা এই চ্যাপ্টারের মাঝে মাঝে অথবা হচ্ছে একদম শেষে আমরা ব্যাপারটাকে বুঝে নেব। লেন্স কি? লেন্স হচ্ছে এক ধরনের স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো যেতে পারে। এই লেন্সের দুটি সাধারণত তল আছে, দুটি মসৃণ তল আছে। এই দুটি তল দুটি গোলকীয় তল হতে পারে, একটি সমতল একটি গোলকীয় তল হতে পারে। এরকম বিভিন্ন লেন্স হতে পারে। লেন্সের বিভিন্ন প্রকার আমরা যে লেন্সগুলো ব্যবহার করি, তার মধ্যে দু লেন্সকে ভাগ করা যেতে পারে। সেটা প্রথম, যেটা গলীয় লেন্স। এই গলীয় লেন্স কিরকম? যেখানে এর দুটো তলই হচ্ছে গলীয় তল, এটা হচ্ছে গলীয় লেন্স। গলীয় লেন্সের প্রথমটা হচ্ছে উত্তল লেন্স। কি করে বুঝবো? যার মধ্যভাগটা স্ফীত, মানে মধ্যভাগটা একটু মোটা হবে আর দু প্রান্ত সরু। দু ধরনের এই উত্তল লেন্সের প্রথম যেটা, সেটা হচ্ছে উভোত্তল লেন্স, মানে দুই দিকই উত্তল। এটা একটা উভোত্তল লেন্সের উদাহরণ। এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স, যেটা দেখতেই পাচ্ছি স্পষ্টতই মধ্যভাগটা মোটা আর প্রান্তটা হচ্ছে সরু। উত্তল লেন্স এটা উভোত্তল লেন্স, মানে দুই দিকে যদি উত্তল, যেহেতু এটা উভোত্তল লেন্স। এছাড়া হতে পারে একদিক সমতল, একদিক উত্তল, এটাকে সমতলোত্তল বলবে। আরেকটা হতে পারে একদিক অবতল
আরেক দিক উত্তল, এটাকে অবতলোত্তল বলতে পারে। এছাড়া আরেক ধরনের লেন্স হয় যেটা উত্তল লেন্স, যেমন একটা হলো গলীয় লেন্সের আরেক ধরন আছে, তার নাম অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগটা সরু হবে কিন্তু প্রান্ত ভাগটা ক্রমশ স্ফীত হয়ে যায়। তার তিন ভাগে হতে পারে। এক ভাগ হচ্ছে উভয় অবতল লেন্স, এইরকম টাইপের হয়, যার দুটো দিকই অবতল। একটা হতে পারে সমতল অবতল লেন্স, মানে একটা দিক সমতল আর একটা দিক অবতল। আরেকটা হতে পারে হচ্ছে একটা দিক উত্তল আর একটা দিক অবতল, এটা উত্তল অবতল লেন্স। এই অবতল লেন্সের একটা উদাহরণ আমি দেখছি আমার কাছে থাকা এই লেন্সটি, যার মধ্যভাগটা সরু আর দু প্রান্তটা কিন্তু স্ফীত। কি করে চিনব কোন লেন্স অবতল না উত্তল? উত্তল লেন্স বস্তুকে, যদি আমি উত্তল লেন্স দেখি, উত্তল লেন্স বস্তুকে যা স্বাভাবিক তার তুলনায় বড় করে দেয়। তোমরা দেখলেই বুঝতে পারছো, বড় করে দেয় উত্তল লেন্স। এভাবে আমরা বুঝতে পারি হচ্ছে উত্তল লেন্স অবতল লেন্সের ব্যাপার। অবতল লেন্সের মধ্যে দিয়ে যদি বস্তুকে দেখি, বস্তু অনেক ছোট হয়ে যায়। দেখ এখানে অবতল লেন্সের জন্য কিন্তু আমাদের এই বস্তুটি, মানে এই অবতল লেন্সের যে এই যে ছবি, আসল ছবি এটা অবতল লেন্স দিলে ছোট হয়ে যাচ্ছে। আসল ছবি এটা উত্তল লেন্স দিলে দেখো কতটা বড় দেখাচ্ছে। এখন আসবে যে অবতল লেন্স সম্বন্ধে বা উত্তল লেন্স যেটাই হোক না, মানে মোট করে গোলীয় লেন্স সম্বন্ধে আমরা কিছু টার্ম, কিছু ব্যাপার শিখিনি। প্রথমটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কাকে বলে এই বক্রতা কেন্দ্র? আসলে যে লেন্সটাই নিই না কেন, মানে যদি আমি উভোত্তল লেন্স নিই, মানে আমার এটা নিই, তাহলে এর এই অংশটাও একটা গোলকের অংশ আর এই অংশটাও একটা গোলকের অংশ, তাহলে দুটো তলই একটা করে গোলকের অংশ। উভয়তলের ক্ষেত্রেও দুটো অংশই একটা করে গোলকের অংশ। তাহলে লেন্সের দুটো তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র দুটোকে বলা হয় হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? যে যে লেন্সের যে তলগুলো, যে বৃত্তের অংশ, তার কেন্দ্রকে আমরা বলছি হচ্ছে বক্রতা কেন্দ্র। লেন্স তাহলে যে বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধকে বলা হবে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। একটা চিত্র দিয়ে আমরা বুঝি। এই চিত্রের সাহায্যে আমরা বক্রতা কেন্দ্র, তারপর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এগুলো সব বুঝতে পারবো। এখানে এই যে লেন্সটা আছে, এই লেন্সটার এই তলটা এই বৃত্তের অংশ, এই তলটা এই বৃত্তের অংশ। তাহলে C1 আর C2 হলো বক্রতা কেন্দ্র। আর এখান থেকে যদি আমি নিই এ, যে সরলরেখাটা, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ, এটা একটা বক্রতা ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাসার্ধ বিটা হচ্ছে একটা বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা পড়বো যেটাকে বলে প্রধান অক্ষ। এই যে বক্রতা কেন্দ্র দুটোকে যোগ করলাম, বক্রতা কেন্দ্র দুটোকে যোগ করে যে সরলরেখাটা পাচ্ছি, মানে এক্ষেত্রে হচ্ছে এই বক্রতা কেন্দ্র, দুটো বক্রতা কেন্দ্রকে যোগ করে যে সরলরেখা পেলাম, সেটাকে বলা হয় হচ্ছে লেন্সের, আমাদের এই যে লেন্সটা, এই লেন্সটার প্রধান অক্ষ। মানে এখানে যদি আমি ধরি এই বক্রতা কেন্দ্র C1, এটা C2, তাহলে C1 আর C2 যদি যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রধান অক্ষ। এরপর হচ্ছে উন্মেষ। উন্মেষ হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত লেন্সের দুই গোলকীয় তলের সাধারণ জ্যাকে, মানে হচ্ছে আমরা যদি নিই এই সিডিটা আমাদের হচ্ছে উন্মেষ। এই সিডি আমাদের হচ্ছে উন্মেষ। আমরা বলতে পারি যে উন্মেষ হচ্ছে কোনো লেন্সের তল দুটির যে সংযোগ রেখা, মানে এই যে প্রান্ত রেখা, যে তল, এই তলটা আর এই তলটার যে সংযোগ রেখা, এইটা, মানে এই সংযোগ রেখাটা এটা, এই সংযোগ বিন্দুটা, এখানেও এক সংযোগ বিন্দুটা এইটা। তাহলে কোন লেন্সের তল দুটির সংযোগ রেখা বা প্রান্ত রেখা, এবার এই দুটোর যে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত লেন্সের দুই গলীয় তলের সাধারণ জ্যাকে বলে হচ্ছে উন্মেষ। তাহলে আমাদের এই একটা গোলকীয় তল, এই একটা গলীয় তল, এদের সাধারণ জ্যাটা হচ্ছে সিডি, এই সিডিটা হচ্ছে উন্মেষ। বা আমরা বলতে পারি যে কোনো লেন্সের তল দুটির সংযোগ রেখা বা প্রান্ত রেখা বৃত্তাকার এবং ওই
বৃত্তের সাধারণ ব্যাসটা, মানে এই দুটোকে আমরা যোগ করে তাহলে মোটামুটি একটা বৃত্ত টাইপের যদি পেয়ে থাকি, এদের সাধারণ যে ব্যাসটা, এই বৃত্তটার ব্যাসটাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ ব্যাস, কি আমরা বলবো হচ্ছে সাধারণভাবে লেন্সের উন্মেষ। এবার আসছে লেন্সের বেধ। কাকে বলে লেন্সের বেধ? লেন্সের বেধ হচ্ছে কোন লেন্সের প্রধান অক্ষের যে অংশ লেন্সের ভিতরে থাকে, প্রধান অক্ষটা কি C1 C2 হচ্ছে প্রধান অক্ষ, তার কোন অংশটা লেন্সের ভিতরে আছে, এ আর বি টুকু হচ্ছে লেন্সের ভিতরে আছে, তাহলে প্রধান অক্ষের যে অংশটা লেন্সের ভিতরে আছে তাকে বলা হচ্ছে লেন্সের বেধ। এবার আলোক কেন্দ্র। কাকে বলে আলোক কেন্দ্র? মনে রাখবে, লেন্সের মধ্যে কোনো একটা রশ্মি যদি তির্যকভাবে আপতিত হলো এবং আপতিত হয়ে যখন রশ্মিটা এই লেন্স ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন যদি এই আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালে নির্গত হয়, তাহলে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় ও প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা হবে তার আলোক কেন্দ্র। আবার বলছি, কোনো লেন্সের মধ্যে একটা রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে বেরিয়ে যাওয়ার সময় সে যদি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালে বেরিয়ে যায়, তাহলে সে এই লেন্সের মধ্য দিয়ে যাবার সময় ওই রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায়, তাহলে কিন্তু সেটার বাস্তবিক কোনো চ্যুতি ঘটে না। আবার বলছি, কোনো লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে ওই রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না। এবার আসছে মুখ্য ফোকাস। এবার আমরা পড়ছি মুখ্য ফোকাস। যে কোনো লেন্সের ক্ষেত্রে, বিশেষ করে যদি উত্তল লেন্স নিই, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমরা একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ নিচ্ছি, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, যেটা নাকি উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এই রশ্মিগুচ্ছ ধরা গেল হচ্ছে এই আমাদের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ, আলোক রশ্মিগুচ্ছ, তাহলে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস। এবার যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ এই দিক থেকে আসে, তাহলে এখানেও একটা বিন্দুতে মিলিত হবে, এটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে দেখতে পাচ্ছি উত্তল লেন্সের দুটো মুখ্য ফোকাস আছে, এর মধ্যে যে কোনো আমরা একটাকে হচ্ছে প্রথম মুখ্য ফোকাস বলবো এবং অপরটিকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলবো। এবার কোনটিকে বলবো সেটা আমরা পরবর্তীতে দেখছি। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যদি একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্সের উপর এসে আপতিত হয়, তাহলে অবতল লেন্স দ্বারা তারা হচ্ছে অপসারিত হয়ে অপসারী রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে যায়। এমনভাবে অপসারী হয় যাতে তাদের যদি আমরা এই রশ্মিগুলোকে পিছন দিকে মেলাই, তাহলে ফোকাসে একটা বিন্দুতে ওই তারা এসে মিলবে, মনে হবে যেন ওই বিন্দুটা থেকেই এই রশ্মিগুলো অপসৃত হচ্ছে, এই বিন্দুটাকে বলা হবে তাহলে ফোকাস, মুখ্য ফোকাস। রশ্মিগুলো এখান থেকে আসলো বলে মনে হলো, যদি এই দিক উল্টো দিক থেকে আসতো তাহলে মুখ্য ফোকাসটা এইদিকে চলে আসতো, তাহলে দুটো মুখ্য ফোকাস আমাদের অবতল লেন্সের ক্ষেত্রেও কাজ করছে। এখন কোনটা প্রথম মুখ্য ফোকাস ও কোনটা দ্বিতীয় মুখ্য ফোকাস, চলো দেখা যাক। আলোর নিয়মে আমরা ক্লাস 10-এ 11-12-এ বেশিরভাগ ক্ষেত্রে যখনই আলোর ব্যাপারটা পড়াশোনা করব, তখন আমরা মনে রাখবো সবসময় বাঁ দিকে বস্তু আছে এবং বস্তু সেই বাঁ দিক থেকে আলোক রশ্মি এসে পড়ছে। তাহলে এমন একটা যদি হয় যে আমরা যেটা প্রথম পড়তে চলেছি, প্রথম মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে কি? উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে যদি একটা অপসারী রশ্মিগুচ্ছ এসে পড়ে লেন্সের উপরে, লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে তারা একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে চলে যাবে। তাহলে এই F1 হলো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। নেক্সট, অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দুর দিকে মিলিত হতে ছুটে আসছে একদল অভিসারী রশ্মি। এখানে হচ্ছে যেমন F1 বিন্দুতে এই রশ্মিগুলো ছুটে আসছে মিলিত হতে, তারা হচ্ছে এটি অবতল লেন্সে পড়ার ফলে তারা হচ্ছে পরস্পর সমান্তরাল হিসেবে বেরিয়ে গেল। তাহলে এই বিন্দুটাকে, এই ফোকাসটাকে আমরা বলবো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, যেটা এখানে লেখা আছে, যে নির্দিষ্ট বিন্দু অভিমুখী অভিসারী রশ্মিগুচ্ছ অবতল লেন্সের ক্ষেত্রে লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়ে যায়, সেটা হলো প্রথম মুখ্য ফোকাস। তাহলে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে পেলাম
অবতল লেন্সের ক্ষেত্রেও পেলাম প্রথম মুখ্য ফোকাস কি। এবার আমাদের চিন্তা হবে তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস কোনটাকে বলবো, এই পরেরটাকে কি হিসাবে বলছে দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাসের নিয়ম হলো, এবার আলো কিন্তু এই দিক থেকে নিতে হবে, আলোর নিয়ম সবসময় এই দিক থেকে। দ্বিতীয় মুখ্য ফোকাসের নিয়ম হলো যে আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পাঠালাম, এবার সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পাঠানোর পর তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা হচ্ছে আমার দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে পড়বে। অবশ্যই উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, ওই একই নিয়ম, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পাঠালাম, তারা লেন্স অবতল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে চারদিকে ছড়িয়ে গেল, অপসারী হিসেবে চারদিকে ছড়িয়ে গেল। এদের পিছনের দিকে বাড়ালে যে বিন্দুতে মিলিত হবে, মানে এই F2টা হবে হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হলো, রশ্মি এক উত্তলের ক্ষেত্রে হচ্ছে এক বিন্দু থেকে অপসৃত হচ্ছে হয়ে সমান্তরাল রশ্মি হিসেবে বেরিয়ে গেছে, অথবা একটা বিন্দুতে মিলিত হতে আসছে সেই অবস্থায় সমান্তরাল রশ্মি হিসেবে বেরিয়ে গেছে। মানে রশ্মি যখন সমান্তরাল হয়ে বেরিয়ে গেছে সেই সময়ের যে ফোকাসটাকে আমরা বলছি প্রথম মুখ্য ফোকাস। আর রশ্মি যখন সমান্তরাল হয়েই এসছে, কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে বা কোনো একটা বিন্দু থেকে অপসারী হয়ে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই ফোকাসটিকে আমরা বলছি দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার আসবে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। আমরা দর্পণে যেমন দেখেছিলাম সব যা হিসাবগুলো আমরা নিয়েছিলাম সেটা মেরু থেকে নিয়েছিলাম, এবার লেন্সে যা হিসাবগুলো নেব সব মাপঝোঁকগুলো হবে হচ্ছে আলোক কেন্দ্র থেকে। তাহলে আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব। এখন আলোক কেন্দ্র যদি তাহলে ও হয় আর ফোকাস যদি এফ হয়, তাহলে ও এফ দূরত্বটা হবে হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এবার হবে ফোকাস তল। কি এই ফোকাস তল? ফোকাস তল হলো, এবার আমরা একটা সমান্তরাল রশ্মি পাঠাচ্ছি, কিন্তু সমান্তরাল রশ্মিটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয়ে এরা তির্যকভাবে আসছে, এরাও লেন্সের মধ্যে দিয়ে যাবে, গিয়ে প্রতিষ্ঠিত হয়ে একটা বিন্দুতে মিলিত হবে। এবার এই বিন্দুটা কিন্তু ফোকাসে মিলিত হলো না, মানে মুখ্য ফোকাসে মিলিত হলো না। এবার আমরা করলাম কি, মুখ্য ফোকাসের উপরে লম্বভাবে একটা তল কল্পনা করলাম, মুখ্য ফোকাসের উপরে লম্বভাবে তল কল্পনা করলাম, দেখবো ওই তলটার মধ্যে কি কোনো একটা না কোনো একটা বিন্দুতে মিলিত হবে। আমি যেভাবেই একটু কোণা করে একটু বেশি কোণা করে ফেলি না কেন, এই যে বিন্দুটা, যে বিন্দুতে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে, এই বিন্দুটা সবসময় এই তলটার উপরই থাকবে, এই তলটাকে বলা হয় ফোকাস তল। আর যে বিন্দুটায় মিলিত হলো, যেটা ফোকাস নয় অন্য একটা বিন্দু, ওই বিন্দুটাকে বলা হবে গৌণ ফোকাস। আমরা বুঝতেই পারছি কোণা তির্যকভাবে যে ফেলেছি তার ফলে গৌণ ফোকাসের সৃষ্টি হয়েছে। তির্যকের কোণটাকে বিভিন্নভাবে করে দিলে বিভিন্ন জায়গায় এসে মিলিত হবে, ফলে গৌণ ফোকাসটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটবে। এবার আমরা এটা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখলাম, অবতল লেন্সের ক্ষেত্রেও দেখতে পারি। অবতল লেন্সের ক্ষেত্রেও যদি আমরা এরকম সমান্তরাল পাঠাই, তারা হচ্ছে ওরা চারদিকে ছড়িয়ে দেবে। আমরা যদি পিছন দিকে বাড়াই তাহলে ফোকাস এসে মিলিত হবে। এবার এই ফোকাসটা নিশ্চয়ই, যেহেতু তির্যকভাবে আমরা সোজা মানে সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না পাঠিয়ে যদি যেহেতু প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে পাঠিয়েছি, সেহেতু ওটা মুখ্য ফোকাসে মিলিত হবে না। এই ফোকাস তল এখানে কি হবে, এখানে যদি আমরা ওই মুখ্য ফোকাসের সঙ্গে লম্বভাবে একটা তল কল্পনা করি, তাহলে এই রশ্মিগুলোকে পিছন দিকে বাড়ালে ওই তলের উপরই একটা বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটা, এবার আমরা দেখছি গৌণ ফোকাস, এই দেখবো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, এই সমান্তরাল রশ্মি কিন্তু এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, ফলে তির্যকভাবে এসে হচ্ছে পড়েছে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের জন্য এটা অপসারী হয়ে বেরিয়ে চলে গেছে। এবার ঘটনাটা হলো, অপসারী হয়ে বেরিয়ে যাওয়ার ফলে এটা আমি পিছন দিকে যদি বাড়াই তাহলে একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটা কিন্তু মুখ্য ফোকাসে হবে না। কি হবে, এই ফোকাসের উপরে, ওই মুখ্য ফোকাসের উপর যদি লম্বভাবে একটা তল কল্পনা করি, মানে ফোকাস তল কল্পনা করি, সেই ফোকাস তলের মধ্যে কোনো একটা বিন্দুতে হবে মিলিত। এই বিন্দুটাকে বলা হবে অবতল দর্পণের গৌণ ফোকাস। তাহলে এবার এই তির্যকভাবের উপর নির্ভর করবে কোন জায়গায় মিলিত হবে। বলে অবতল দর্পণেরও কিন্তু বিভিন্ন ভাবে তির্যকভাবে ফেললে এই যে মিলিত হওয়ার ব্যাপারটা বিভিন্ন জায়গায় হতে পারে, ফলে গৌণ ফোকাসটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেও আলাদা আলাদা জায়গায় অবস্থান করতে পারে। এরপরে আমরা পড়ছি সরু বা পাতলা লেন্স। কাকে বলে পাতলা লেন্স? যদি এমন হয় যে কোনো একটা লেন্সের বেধ যদি তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব কম হয়, মানে কোনো একটা লেন্সের বেধ বা চওড়াটা যদি বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব ছোট হয়, খুব কম হয়, তাকে আমরা বলবো পাতলা লেন্স।
পাতলা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি যায়, কোনো আলোক রশ্মি যায়, সে আলোক রশ্মির কোনো রকমই চ্যুতি ঘটে না, না কৌণিক চ্যুতি ঘটে, না পার্শ্বীয় মানে পার্শ্বীয় সরণ বা কৌণিক চ্যুতি কোনোটাই ঘটে না। এবার আমরা সাধারণত বলা হয় উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। কেন? তার কারণ সমান্তরাল রশ্মি, উত্তল লেন্সের উপরে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়ে, তা প্রতিসরণের পর এরকম একটা বিন্দুতে মানে ফোকাসে এসে মিলিত হয়। দেখো এই সমান্তরাল রশ্মিগুলোকে ওরা একটা বিন্দুতে মিলিত করে দিচ্ছে, মানে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলোকে ওরা অভিসারী করে রশ্মি বানিয়ে দিল। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। এটা ঘটে উল্টো ঘটে হচ্ছে অবতল লেন্সে। অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী বানিয়ে দেয়, এই জন্য এটাকে বলা হয় অপসারী লেন্স। এরপরে আমরা দেখব একটা রশ্মি বিভিন্ন উত্তল লেন্স বা অবতল লেন্সের মধ্যে দিয়ে গেলে কি ঘটে। একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রগামী হয়, সেটা উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, সেক্ষেত্রে সোজাসুজি চলে যায়, কোনো রকম সরণ মানে মূলত পার্শ্ব সরণ অন্তত ঘটে না। আমরা যদি সমান্তরাল রশ্মি পাঠাই, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি পাঠাই, উত্তল লেন্স সেই রশ্মিটাকে ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়। আর অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিকে অবতল লেন্স অপসারী করে দেয়, এমনভাবে অপসারী করে দেয় যাদের পিছন দিকে বাড়ালে ফোকাসে এসে মিলিত হয়, মানে মনে হয় যেন এই রশ্মিটা যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে, এরকম মনে হয়। এবার ফোকাসের মধ্যে দিয়ে কোনো একটা রশ্মি এসে যদি উত্তল লেন্সে পড়ে, উত্তল লেন্স সেই রশ্মিটাকে সমান্তরাল রশ্মি বানিয়ে দেয়। একটা জিনিস এখান থেকে দেখো আমরা বুঝতে পারবো যে আলোর একটা রিভার্সিবল ব্যাপার আছে, একটা বিপরীত ভাবটা সম্ভব আলোর ক্ষেত্রে। সমান্তরাল রশ্মিকে যেমন উত্তল লেন্স ফোকাসের মধ্যে দিয়ে পাঠায়, তেমন ফোকাসের মধ্য দিয়ে গিয়ে কোনো রশ্মি উত্তল লেন্সে পড়লে উত্তল লেন্স তাকে সমান্তরাল রশ্মিতে পরিণত করে। ঠিক অবতল লেন্সের ক্ষেত্রে একই ঘটে। অপসারী, যেমন সমান্তরাল রশ্মিকে অবতল লেন্স অপসারী করে দেয়, এমনভাবে অপসারী যেন এই ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক তেমন একটা রশ্মি যেন ফোকাসে মিলিত হতে আসছে এরকম টাইপের মানে এরকমভাবে হয়ে যদি উত্তল লেন্সে এসে পড়ে, মানে অভিসারী যদি একটা রশ্মি হয়ে যদি উত্তল লেন্সে পড়ে, তাহলে উত্তল লেন্স সেই রশ্মিটাকে সমান্তরাল রশ্মিতে পরিণত করে দেয়। এই হলো অবতল লেন্সের ধারণা। তাহলে অবতল লেন্সে যদি কোনো একটা রশ্মি এমনভাবে পড়ে যে ফোকাসে এসে মিলিত হতে চাইছে, অবতল লেন্স তাকে সমান্তরাল রশ্মিতে পরিণত করে। এবার আমরা পড়ব বিভিন্ন অবস্থানে উত্তল লেন্স ও অবতল লেন্স কি প্রতিবিম্ব গঠন করে। প্রথমে আমরা উত্তল লেন্সটা পড়ে নিই। এই একটা উত্তল লেন্স, আমরা কোনো একটা দিক থেকে শুরু করব, হয় একদম উত্তল লেন্সের কাছ থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত যা পরিবর্তন করব বস্তুকে সরাতে সরাতে, এবং দেখব প্রতিবিম্বের কি পরিবর্তন হয়, অথবা অসীম থেকে বস্তুকে নিয়ে এসে একদম উত্তল লেন্সের কাছে আনবো, এনে দেখব বস্তুর কি পরিবর্তন ঘটে। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে অসীম দূরত্বে একটা বস্তু রেখেছি, সেই বস্তু থেকে এবং প্রতিবিম্ব কীরকম হচ্ছে আমরা সেটা লক্ষ্য করছি। অসীম দূরত্ব থেকে আসা রশ্মিগুলো প্রায় প্রতিটাই সমান্তরাল হবে। সেগুলো যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, তারা এসে মিলিত হবে হচ্ছে ফোকাস তলে, ফলে সেখানে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অসীম দূরত্বে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস তলে, বস্তুর প্রতিবিম্ব হবে হচ্ছে সৎ, যেহেতু একটা মিলিত হচ্ছে একটা বিন্দুতে তাই সৎ হবে, সৎ অবশিষ্ট মানে উল্টো দিকে হচ্ছে তাই, আর আকারে খুব হচ্ছে ছোট হবে। নেক্সট, যদি আমরা বস্তু এবার অসীম থেকে কিছুটা কাছে নিয়ে আসলাম, মানে অসীম দূরত্ব ও 2f দূরত্ব মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব, এদের মাঝে যদি রাখি বস্তু, মানে বস্তু দূরত্ব যদি ইউ দিয়ে প্রকাশ করি, ইউ হচ্ছে লেস দ্যান হচ্ছে ইনফিনিটি আর গ্রেটার দ্যান হচ্ছে 2f, যদি এই দূরত্বে রাখি, মানে বস্তু 2f এর ঠিক পরে আছে যদি রাখি, সেক্ষেত্রে সমান্তরাল যে রশ্মিটা আছে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর যে রশ্মিটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যায় সে কোনো রকম চ্যুতি ছাড়াই সোজা বেরিয়ে যাচ্ছে, এরা এই বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব কীরকম হবে? প্রতিবিম্ব হবে হচ্ছে এফ আর 2f এর মাঝখানে গঠিত হবে। প্রতিবিম্ব হবে হচ্ছে মিলিত হয়েছে মানে সৎ, উল্টো হয়েছে অবশিষ্ট ও আকারে ছোট। এবার আমরা যদি এরকম করি, R2 সরাই, মানে কোথায় নিয়ে যাচ্ছি, এবার ফোকাস 2f দূরত্বে নিয়ে আসলাম, এটা 2f এর থেকে দূরে ছিল, 2f আর অসীমের মাঝে ছিল, এবার ঠিক 2f এ বস্তুকে বসিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই একই সমান্তরাল রশ্মি যেটা সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর যেটা আলোক কেন্দ্রগামী রশ্মি
সেটা সোজা কোনো রকম চ্যুতি ছাড়াই বেরিয়ে যাচ্ছে। এবার আচ্ছা, এখানে আমরা আলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, কোনো রকম ছবিতে যদি আমরা অ্যারো সাইন না দিই, তীর চিহ্ন না দিই, সেই তীর চিহ্ন না দিলে কিন্তু আমাদের ছবিগুলো কেটে দিতে পারে। তো আলোক রশ্মি বোঝানোর নিয়মই হলো হচ্ছে তীর চিহ্ন দেওয়া। এই জন্য তোমরা যখনই আলোক রশ্মি বোঝাতে গিয়ে যদি তীর চিহ্ন মিস করো তাহলে কিন্তু কেটে 0 দিয়ে দেবে। তাহলে এই তীর চিহ্নটা আমার এখানে দেওয়া ছিল না, এই জন্য আমি দিয়ে রাখলাম। এটা কিন্তু মিস তোমরা কোনোভাবেই, কিন্তু এখানে অবশ্যই প্রত্যেকটা যেখান দিয়ে আলোক রশ্মিটা যাচ্ছে বোঝানোর ক্ষেত্রে কিন্তু তীর চিহ্নটা ব্যবহার করবে। তোমরা সবসময় তীর চিহ্নটা দেবে, যাতে তীর চিহ্নই তোমায় বলে দেবে যে এটা রশ্মি। তাহলে এখানে যদি আলোক কেন্দ্রগামী যে রশ্মিটি হবে সেটাই হচ্ছে সোজা বেরিয়ে চলে যাবে, এরা এসে এই বিন্দুতে মিলিত হচ্ছে। এই বিন্দুতে যদি একটা লম্ব টানি, এটা হবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব তাহলে কোথায় হলো? প্রতিবিম্ব কিন্তু 2f দূরত্বে ঘটলো। তোমরা দেখে দেখো 2f দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর 2 নম্বর যেটা প্রতিবিম্বটা হচ্ছে সৎ হবে, অবশিষ্ট মানে উল্টো হবে। আর হচ্ছে বস্তুর যা সাইজ তার প্রায় সমান আকারে হবে। আমার এখানে চিত্রের সামান্য কিছু ভুল আছে বলে আমার প্রতিবিম্বটা বস্তুর থেকে একটু বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি এখানে f দূরত্বটা মোটামুটি চেষ্টা করবে, যদি এর এই যা দূরত্ব এখানে f করছো 2f দূরত্বটা সমান করবে, এদিকেও f আর 2fটা সেই সেম যদি সাইজের করো, মেপে তোমরা যদি আঁকো, তাহলে সেক্ষেত্রে এই ছবি দুটো সমান আকারের আসবে। এবার বস্তুকে আমরা আরো কাছে নিয়ে আসলাম, f আর 2f এর মধ্যে নিয়ে এসেছি। বস্তুকে আমরা f আর 2f এর মধ্যে নিয়ে আসলাম। f আর 2f এর মধ্যে বস্তু, সমান্তরাল রশ্মি যেটা ফোকাস দিয়ে গেল, আর যেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে সেটা সোজা চলে গেল, সেটা গিয়ে মিলিত হয়েছে এখানে। এখানে হচ্ছে প্রতিবিম্ব। বস্তুর প্রতিবিম্ব দেখি আমরা বুঝতে পারছি প্রতিবিম্ব 2f এর থেকে অনেক দূরত্বে গঠিত, বেশি দূরত্বে গঠিত হবে। আর প্রতিবিম্বটা কি হবে? অবশিষ্ট হবে, সৎ হবে এবং বস্তু আকারে অনেক গুণ বড়ই হবে, বস্তু আকারে বড় হবে। এবার যদি আমরা যেটা করি সেটা হচ্ছে বস্তুকে আমরা যদি ফোকাসে রাখি, ফোকাসে রাখলে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে চলে গেল, আর হচ্ছে যে রশ্মিটি হচ্ছে আলোক কেন্দ্র দিগামী রশ্মি সেটাও চলে গেল সোজাসুজি। এরা প্রায় সমান্তরাল যায়, সমান্তরাল যাওয়ার ফলে এরা কোনো জায়গায় মিলিত হবে না। তাহলে আমরা ধরে নেব এরা প্রায় অসীমে মিলিত হবে। তাহলে সেই প্রতিবিম্বটা হবে হচ্ছে সৎ, অবশিষ্ট, বস্তুর তুলনায় অনেকটাই বড়, কিন্তু বাস্তবে এটা তৈরি হবে কিন্তু অসীমে। ফলে এটা একটা কল্পনা আমাদের। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে উত্তল লেন্সের আমরা এবার যদি ফোকাসের দূরত্ব, এটা যদি ফোকাস দূরত্ব তার তুলনায় কম দূরত্বে রাখি বস্তুকে, তো সেক্ষেত্রে সমান্তরাল রশ্মি যেটা আছে সেটা এইদিকে ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, আর যেটা আলোক কেন্দ্রগামী রশ্মি যেটা সোজা বেরিয়ে গেল। এরা বুঝতেই পারছো দুই দিকে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়া মানে এরা কোনো দিকেই মিলিত হবে না, এখানে আর মিলিত হওয়ার চান্স নেই। তাহলে এদের পিছন দিকে বাড়ালে এরা এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, বস্তুর থেকে অনেক গুণ বড় প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে বস্তুর যে পিঠে, উত্তল লেন্সের যে পিঠে বস্তু ঠিক সেই পিঠেই হচ্ছে প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে প্রতিবিম্ব কেমন হবে? একই যেদিকে বস্তু সেদিকে যেহেতু প্রতিবিম্ব, তাহলে সমশিষ্ট প্রতিবিম্ব হবে। মিলিত এখানে হচ্ছে না, এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাই এটা অসৎ বিম্ব হবে এবং বস্তু আকারে অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে। আতশ কাচ ঠিক এই নীতিতে তৈরি হয়। আতশ কাচ এই ফোকাসের থেকে কম অবস্থানে, উত্তল লেন্সের ফোকাস থেকে কম অবস্থানে বস্তুকে বসিয়ে তার প্রতিবিম্ব তৈরি হয়, সেটাই হচ্ছে আতশ কাচ। এরপরে আমরা পড়ছি অবতল লেন্সে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কিরকম হয় আমরা দেখি। অবতল লেন্সের ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে যদি বস্তুর থেকে কোনো আলোক রশ্মি আসে, তারা প্রায় সমান্তরাল আসবে। এদের মধ্যে যেটি আলোক কেন্দ্রগামী সেটা সোজাসুজি চলে যাবে, বাদ বাকি রশ্মিগুলোকে কিন্তু অবতল লেন্স কিন্তু একটু অপসারী টাইপের করে দেবে। এই রশ্মিগুলোকে আমরা যদি পিছন দিকে বাড়াই, তাহলে এটাকে এই বিন্দুতে ছেদ করবে, এইখানে একটা প্রতিবিম্ব পাবো আমরা। এই প্রতিবিম্বটি হবে, বুঝতেই পারছি, হবে হচ্ছে অসৎ, সমশিষ্ট এবং বস্তু আকারে একটু ক্ষুদ্রই হবে। এবার বস্তুকে যদি অবতল লেন্সের থেকে, এবার যদি বস্তুকে অবতল লেন্সের কাছে যে কোনো বিন্দুতে আনা হোক, মানে অসীম থেকে কাছে সরিয়ে যে কোনো বিন্দুতে আনা হোক, বস্তুর ক্ষেত্রে যে সমান্তরাল রশ্মিটা আসবে সেটাকে হচ্ছে অবতল লেন্স অপসৃত করে দেবে, আর যে রশ্মিটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজাসুজি বেরিয়ে যাবে। তাহলে লেন্স থেকে অবতল লেন্স, এই বস্তু থেকে দু ধরনের রশ্মি এসে অবতল লেন্সে পড়তে পারে। একটি হচ্ছে প্রধানাক্ষ সমান্তরাল, যেটাকে হচ্ছে অবতল লেন্স হচ্ছে অপসারী করে পাঠিয়ে দিচ্ছে, আর যেটা আলোক কেন্দ্রগামী সেটাকে হচ্ছে সোজাসুজি পাঠিয়ে দিচ্ছে। এটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই, একটা এইখানে মিলিত হবে, এইখানে একটা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে, যেটা ফোকাসের থেকে কম দূরত্বে একটা খুবই ক্ষুদ্র প্রতিবিম্ব হবে, যেটা বস্তু সাপেক্ষে খুব ক্ষুদ্র। এও যেদিকে প্রতিবিম্ব সেদিকে তাহলে সমশিষ্য আর অসৎ বিম্ব তৈরি হবে। এখানে বস্তুর বিভিন্ন অবস্থানে যে প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা দেখিয়েছি এবং কি কি কাজে লাগে সেটা আমরা এখানে পাবো।
পড়ছি অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যদি বস্তুকে অসীমে রাখি তাহলে প্রতিবিম্ব পাবো লেন্সের একই দিকে ফোকাস তলে বহুগুণ হচ্ছে ক্ষুদ্র একটা অসদ আর সমশিষ্ট প্রতিবিম্ব পাবো। এটা গ্যালিলিও তার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে এটাকে কাজে লাগিয়েছিল এভাবে। আলোক কেন্দ্র আর অসীমের মধ্যে যদি বস্তু যে কোনো দিকে থাকে তাহলে সবসময় লেন্সের একই পথে বা একই পাশে আমরা যে পাশে বস্তু সে পাশেই হচ্ছে প্রতিবিম্ব পাবো। আর প্রতিবিম্বটাকে পাবো ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে, আর প্রতিবিম্ব হবে ক্ষুদ্র অসহ সমশিষ্য। এটা হচ্ছে হ্রস্বদৃষ্টি সম্পন্ন ব্যক্তি চশমায় অবতল লেন্সকে এইভাবে ব্যবহার করা হয়। যারা হচ্ছে চোখে কম দেখে, যাদের চোখে হ্রস্বদৃষ্টির ব্যাপারটা আছে, তাদের ক্ষেত্রে এইভাবে অবতল লেন্সটাকে ব্যবহার করা হয়। আমরা চোখের ত্রুটি যখন পড়বো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাবো। তোমরা এই চার্টটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই চার্টটা অনেক সময় দেয়, বা এই চার্ট থেকেই আমরা বিভিন্ন অবস্থায় প্রতিবিম্ব কীরকম হবে, কী কাজে লাগে সেটা ব্যবহার করতে পারবো। এই চার্টে বিভিন্ন অবস্থানে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার, প্রকৃতি, ব্যবহার, মানে ওই অবস্থাটা কখন ব্যবহার হয় আছে। যেমন উত্তল লেন্সের মধ্যে বস্তু অসীমে থাকে, তার প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস তলে, প্রতিবিম্বের আকার হবে অতি ক্ষুদ্র, সহজ ও অবশিষ্য, এবং দূরবীক্ষণ ও অভিলক্ষণ নির্মাণে এটা ব্যবহার হয়। আমরা এর আগেই কিন্তু এগুলো একটু আগে দেখেছি চিত্র দিয়ে, এবার এগুলোকে একটা চার্টের মতো করে। যদি বস্তুর অবস্থান উত্তল লেন্সের সামনে 2f এর অপেক্ষা বেশি দূরত্বে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে f2f এর দূরত্বের মধ্যে, প্রতিবিম্বের আকার হবে হচ্ছে ক্ষুদ্র, প্রকৃতি হবে সহজ ও অবশিষ্য, ব্যবহার হয় হচ্ছে এটা ক্যামেরার কাজে। 2f দূরত্বে যদি বস্তুর অবস্থান হয় উত্তল লেন্সের, প্রতিবিম্ব 2f দূরত্বই হবে, বস্তুর সমান আকারের হবে, সহজ হবে, অবশিষ্য হবে। এটা টেলিস্কোপে ব্যবহার করা হয় এই ভাবনাটা, এই অবস্থায় উত্তল লেন্সকে। উত্তল লেন্সের f ও 2f এর মধ্যে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব অবস্থান হবে হচ্ছে 2f এর বেশি দূরত্বে, প্রতিবিম্বটি হবে বিবর্ধিত, সহজ ও অবশিষ্য। সিনেমা দেখানোর কাজে স্লাইড প্রজেক্টরে, মানে আমাদের স্কুলগুলোতে যে প্রজেক্টরগুলো থাকে সেখানে এরকম f আর 2f এর মধ্যে রেখে পর্দা সামনে দিয়ে তার মধ্যে বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব ফেলা হয়। এবার যদি ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে, বহুগুণ বিবর্ধিত ও সহজ ও অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। স্পেকট্রোমিটারে এই ব্যবস্থাটা ব্যবহার হয়। আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে যদি বস্তু থাকে তাহলে লেন্সের একই পাশে ও বস্তুর পিছনেও তৈরি হবে বিবর্ধিত অসৎবিম্ব, আর সমশিষ্য প্রতিবিম্ব তৈরি হয়। এটি সাধারণত হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধক কাজে ব্যবহার হয়। এছাড়া অনুবীক্ষণ যন্ত্রে এর ব্যবহার আছে, মানে আমরা যেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যে ছবিগুলো দেখি বড় হয়ে ওঠে সেক্ষেত্রে এরকমই করা হয়। ফোকাসের থেকে কম দূরত্বে বস্তুকে রাখা হয়, লেন্সের ঠিক দিকে যেদিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হয়, বিবর্ধিত একটা অসৎবিম্ব তৈরি হয়। এরপরে আমরা আসছি অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের অসীমে যদি বস্তু রাখি, লেন্সের একই পাশে ফোকাস তলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, বস্তু অপেক্ষা বহুগুণ ক্ষুদ্র হবে, অসৎ ও সমশিষ্য হবে। এটা গ্যালিলিও এভাবে অবতল লেন্সকে দূরবীক্ষণ যন্ত্রে কাজে লাগিয়েছিলেন। এবার আলোক কেন্দ্র থেকে অসীমের মধ্যে যে কোনো অবস্থাতেই বস্তুর যে পাশে লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশে প্রতিবিম্ব ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে তৈরি হবে, ক্ষুদ্র হবে, অসৎ হবে, সমশিষ্য। হ্রস্বদৃষ্টি যখন আমাদের হয় সেই টাইমে আমরা চোখে এরকমভাবে অবতল দর্পণ ব্যবহার করি, আমরা চোখের ত্রুটির সময় বা তার ত্রুটির সংশোধনের সময় এরকমটা দেখতে পাই। এবার এই চিত্রটাকে তোমরা আরেকবার একটু চোখ তুলে নাও। খুব ভালো করে তোমরা চাইলে এটাকে লিখে রাখতে পারো, শর্ট কোশ্চেন বা বিভিন্ন কাজে এটা আমাদের লাগতে পারে।
রৈখিক বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কতটা বড় হয়েছে বা কতটা ছোট হয়েছে এই অনুপাতটাকে এইটাকে বলা হয় হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এই অনুপাতটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। এরা সবসময় সমান হয় হচ্ছে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, মানে প্রতিবিম্বের অবস্থানের দূরত্ব, এটাকে বলে প্রতিবিম্ব দূরত্ব। আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব, এটাকে বলে বস্তু দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব অনুপাতটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সঙ্গে সমান হয়। যেটা আসছে সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতাটা চালানো হচ্ছে কোনো একটা উত্তল বা অবতল লেন্স, তার উপরে সমান্তরাল রশ্মি গুচ্ছগুলোকে কতটা, মানে উত্তল লেন্স হলে কতটা অভিসারী করছে আর অবতল লেন্স হলে কতটা অপসারী করছে, এই ক্ষমতাটাকে বলা হয়েছে লেন্সের ক্ষমতা। এই লেন্সের ক্ষমতাটা দেখা যায় সেটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব যত কম ক্ষমতা ততটাই বেশি। অর্থাৎ তার মানে আমরা বলতে পারি লেন্সের ক্ষমতাটা হচ্ছে ফোকাস দূরত্বের অনন্য। অর্থাৎ পি ইজুকাল টু, যদি পিটাকে ক্ষমতা ধরি, ইজুকাল টু হবে 1/f। এটা এফকে যদি আমরা হচ্ছে মিটার এককে লিখি, আর যদি এফকে সেন্টিমিটার এককে লিখি তাহলে হয়ে যাবে হচ্ছে পি ইজুকাল টু 100/f। এটা হচ্ছে এফ যদি সেমি এককে হয়। লেন্সের ক্ষমতার একক হয় হচ্ছে ডায়াপ্টার। 1 মিটার ফোকাস দূরত্বের যদি কোনো একটা লেন্স নিই তার ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে 1 ডায়াপ্টার। মানে দেখো এফ যদি 1 হয়ে যায় তাহলে পিটা 1 হয়ে যাবে। তাহলে 1 মিটার ফোকাস দূরত্বের যে লেন্সটা হবে তার ক্ষমতাটা হচ্ছে 1 ডায়াপ্টার। এরপরে করছি সাইন কনভেনশন অফ লেন্স, মানে চিহ্নটা কি হবে, মানে কীরকম চিহ্ন। ওই লেন্সের ক্ষেত্রে যে বিভিন্ন মানগুলো আছে, বস্তু দূরত্ব মানে যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, প্রতিবিম্ব দূরত্ব যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ফোকাস দূরত্ব এফ দিয়ে প্রকাশ করা হয়, বস্তুর উচ্চতা h0, প্রতিবিম্বের উচ্চতা hi, এগুলো ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এটা বোঝার আগে আমাদের সবার আগে একটা করতে হবে, এটা উত্তল লেন্স আমরা আঁকলাম। উত্তল লেন্সকে এমনভাবে আঁকলাম যাতে উত্তল লেন্সের এই প্রধান অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে আর মূল বিন্দুতে আমরা হচ্ছে রেখেছি হচ্ছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র যেটা, সেটা হচ্ছে যেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর মূল বিন্দুতে রয়েছে। আমরা যেটা গ্রাফে করেছি, গ্রাফের যে মূল বিন্দু হয় তেমন এরকম মূল বিন্দু এখানে। ওপরে ওয়াই অক্ষের উপর দিকটা প্লাস, নিচ দিকটা মাইনাস, এক্স অক্ষের ডান দিকটা প্লাস, বা দিকটা মাইনাস। আমাদের হিসাব অনুযায়ী বস্তু সবসময় বাঁ দিকেই থাকে। তাহলে বস্তু দূরত্ব যখন বস্তু বাঁ দিকে রয়েছে, আমরা একটু আগেই বললাম এই মূল বিন্দু থেকে যত এইদিকে যাবো সব মাইনাস, তাহলে বস্তু দূরত্ব কিন্তু সর্বদা ক্ষেত্রেই সব ক্ষেত্রেই মাইনাস হবে। প্রতিবিম্ব কী হবে মাথায় রাখতে হবে, প্রতিবিম্ব সাধারণত সদ্বিম্বগুলো সাধারণত সব ডান দিকে হয়, সেজন্য সদ্বিম্ব পজিটিভ হবে। অসদ্বিম্ব উত্তল লেন্সের ক্ষেত্রে একমাত্র কখন হয়, যখন হচ্ছে উত্তল লেন্স হচ্ছে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে একটা বস্তুকে রাখে, যেমন এইখানে হচ্ছে এই বস্তুটা রেখেছে ফোকাস থেকে কম দূরত্বে, সেক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হয় এফ আর হচ্ছে সি এর মাঝে, মানে ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব যেহেতু বস্তুর দিকেই তৈরি হয়েছে তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ বা প্রতিবিম্ব দৈর্ঘ্য নেগেটিভ। এবার ঘটনা হলো সেটা হচ্ছে ফোকাস। এখানে যদি আমরা একটা সমান্তরাল রশ্মি গুচ্ছ পাঠাই, তারা এই উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে এখানে মিলিত হবে। এখানে মিলিত হওয়া মানে এই দিকটায় পড়ছে, ডান দিকটায় পড়ছে, এক্স অক্ষের ডান দিকটা পজিটিভ, তাহলে ফোকাস দূরত্ব পজিটিভ। এবার ওপরটা পজিটিভ হয়, নিচেরটা নেগেটিভ হয় যেহেতু, তাহলে বস্তুর উচ্চতা সবসময় উপরে সোজা হয়ে যায় এরকমভাবে রয়েছে। আমরা সাধারণত কোনো বস্তুকে উল্টো বসাতে পারি না। আমরা যদি নিজেরাই বস্তু হয় যদি হিসাবে যদি দেখি তাহলে আমরা উল্টো হয়ে মানে মাথার নিচে দিয়ে দেখতে পাবো না, সেজন্য বস্তু সবসময় সোজা। তাহলে বস্তুর উচ্চতা হচ্ছে ধনাত্মক। আর বস্তুর যে নিচটা মানে বস্তুর যদি প্রতিবিম্ব হয়, প্রতিবিম্বটা কিন্তু যদি সদ্বিম্ব হয়, সদ্বিম্ব বেশিরভাগ ক্ষেত্রে উল্টো হয়, তাই সদ্বিম্বর ক্ষেত্রে সাইনটাও যেহেতু নিচের দিকে পড়ছে ঋণাত্মক হবে। আর অসদ্বিম্ব উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম সেম দিকেই হয়, সেক্ষেত্রে অসদ্বিম্বটা হচ্ছে ওপরের দিকে থাকার ফলে ধনাত্মক হবে। এই হলো সাইন কনভেনশন। তোমরা ভালো করে এই জিনিসটাকে বুঝে নাও। এটাকে দরকার হলে তোমরা ছবিটাকে পজ করে লিখিয়ে নিতে পারো, লিখিয়ে নিলে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারবে। এখান থেকে তোমাদের কাছে বিভিন্ন রকম শর্ট কোশ্চেন থাকতে পারে। এবার প্রশ্ন হলো সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে। অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা নিই তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ওরকমই একটা আমরা ব্যবস্থা করলাম, অবতল লেন্স। এবার প্রশ্ন হলো অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে। অবতল লেন্স এরকম আমরা নিয়েছি, যার অবতল লেন্সের প্রধান অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষ আছে, এই অবতল লেন্সের উন্মেষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষ,
এই দিকটা এক্স অক্ষের পজিটিভ দিক, এই দিকটা নেগেটিভ দিক। এই আলোক অবতল লেন্সে আলোক কেন্দ্র বরাবর হচ্ছে অরিজিন বা মূল বিন্দু আছে, উপর দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ, ওয়াই নিচের দিকটা ঋণাত্মক। অবতল লেন্সের ক্ষেত্রে বা উত্তল লেন্স যেটাই নিক না কেন, আমরা সবসময় নিয়ম হচ্ছে বস্তুকে বাদিকে রাখা। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু বস্তু দূরত্ব সবসময় হচ্ছে মাইনাস হবে। প্রতিবিম্ব কী হবে? প্রতিবিম্ব কিন্তু অবতল লেন্সে আমরা যদি দেখি যে দুরকম টাইপের প্রতিবিম্ব সম্ভব অবতল লেন্সে, একটা অসীম দূরত্ব আর একটা হচ্ছে আর একটা যে কোনো অবস্থান। আমরা যে কোনো অবস্থাতে নিই না কেন, অবতল লেন্সকে বস্তুকে যে কোনো অবস্থায় নিই, অবতল লেন্সের প্রতিবিম্ব সবসময় হচ্ছে এই পাশে ঘটবে। মানে লেন্সের যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব ঘটে, ফলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কিন্তু প্রতিবিম্ব যে দূরত্বটা সেটা কিন্তু মাইনাস হবে। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব দুটোই এখানে মাইনাস। এবার হচ্ছে ফোকাস কী হবে? তখন একটা সমান্তরাল রশ্মি যদি একটা সমান্তরাল রশ্মি যদি অবতল লেন্সে এসে পড়ে, তাদের ওরা অপসারী করে দেবে। এদের ফোকাস পেতে গেলে আমাদের এটাকে পিছনের দিকে বাড়াতে হবে, এই বিন্দুতে মিলিত হবে। ফোকাস দূরত্ব মানে আলোক কেন্দ্র থেকে এই সাইডে, তাহলে হচ্ছে এই এক্স অক্ষের ঋণাত্মক দিকে পড়ছে, তাহলে ফোকাসও ঋণাত্মক। উচ্চতা, বস্তুর উচ্চতা সাধারণত উপরের দিকে হবে, তাই বস্তুর উচ্চতা পজিটিভ। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় অসৎবিম্ব হয় এবং বস্তু যেদিকে তার সেই দিকেই হয়। সাধারণত যেখানেই বস্তু আমরা রাখি না কেন, প্রতিবিম্ব সবসময় অসৎ এবং সেটা একই দিকে সমশিষ্ট হবে, ফলে এই প্রতিবিম্ব উচ্চতা কিন্তু এক্ষেত্রে পজিটিভ হবে। এই হচ্ছে আমাদের লেন্সের সাইন কনভেনশন। তোমরা জিনিসটা ভালো করে বুঝবে, বারবার চালিয়ে চালিয়ে দেখে নেবে, দেখলে ব্যাপারটা বুঝতে পারবে।